প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাবেশের উপর একটি ক্লাস নেব 5.2 এর। 5.2 এর পূর্বে দুইটা ক্লাস নিয়েছি আমি। এই দুইটা ক্লাস তোমরা আশা করি এতক্ষণে সবাই দেখে ফেলছো। আমরা 5.2 এর বাকি অঙ্কগুলোর উপর ক্লাস নিতে যাচ্ছি। তো আজকে 7 3 নম্বর অঙ্কটা দিয়ে আমরা শুরু করব। 7 3 নম্বর অঙ্কটা ছিল এক ব্যক্তির 6 জন বন্ধু আছেন, তিনি এক বা একাধিক বন্ধুকে কত প্রকারে সে নিমন্ত্রণ করতে পারবে, এটা তোমাদের বের করতে বলছে। তো বলছে এক ব্যক্তির 6 জন বন্ধু আছে। তাহলে কি দেওয়া আছে আমাদের এখানে? দেওয়া আছে এক ব্যক্তির 6 জন বন্ধু আছে, কত প্রকারে সে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে। তাহলে আমরা ধরে নিচ্ছি নিম্নলিখিত প্রকারে নিম্নলিখিত উপায়ে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ নিম্নলিখিত প্রকারে আমরা ধরে নিচ্ছি এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারবে। তো 6 জন থেকে সে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করবে, অর্থাৎ 6 জন থেকে সে একজনকেও নিমন্ত্রণ করতে পারে, 2 জনকেও করতে পারে, 3 জনকেও করতে পারে, 4 জনকেও করতে পারে, 5 জনকেও করতে পারে, আবার 6 জনকেও করতে পারে। তাহলে আমরা এখানে 6 জন থেকে একজনকে যদি সে করে, মানে 6 জন থেকে যদি সে চাই, বলছে এক বা একাধিক, অর্থাৎ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে একজনকেও করতে পারে, একাধিক জনকেও করতে পারে। যদি একজনকে করে তাহলে 6 জন থেকে একজনকে নিমন্ত্রণ করতে পারবে 6C1 উপায়ে। 6 জন থেকে যদি 2 জনকে করতে চায় তাহলে 2 জনকে নিমন্ত্রণ করতে পারবে 6C2 উপায়ে। যদি 6 জন থেকে 3 জনকে করতে চাই তাহলে সে করতে পারবে 6C3 উপায়ে। আবার 6 জন থেকে যদি সে 4 জনকে করতে চাই তাহলে করতে পারবে 6C4 উপায়ে। আবার 6 জন থেকে যদি 5 জনকে করতে চাই তাহলে 6C5 উপায়ে। সেম ভাবে 6 জন থেকে যদি 6 জনকেই করতে চাই তাহলে করতে পারবে 6C6 উপায়ে। মানে মোট নিমন্ত্রণ করতে পারবে, এই সবগুলি মান তোমরা যোগ করে দিলে आंसरটা চলে আসবে। 6C1 plus 6C2 plus 6C3 6C4 6C5 6C6, এই সবগুলো মান যোগ করে দিবে। যোগ করে দিলে তোমরা ক্যালকুলেটরে এটার মানটা বের করে ফেলবে, বলে যে आंसरটা আসে সেটা তোমরা করে ফেলবে। ক্যালকুলেটরে आंसरটা বের করবা, যা আসে সেটাই তোমরা आंसर লিখে ফেলবে। দেখো আশা করি সবাই বুঝতে পারছো। এখানে আমাদের বলছিল এক ব্যক্তির 6 জন বন্ধু রয়েছেন, সেই 6 জন বন্ধু বলছে এক ব্যক্তি, দেখো বলছে কি 6 জন বন্ধু আছে। তো নিম্নলিখিত উপায়ে আমরা এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারি, অর্থাৎ এক বা একাধিক বলছে তার মানে আমরা চাইলে একজনকেও করতে পারি, 2 জনকেও করতে পারি, 3 জন 4 জন 5 জন 6 জনকে এইভাবে পর্যায়ক্রমে আমরা করতে পারি। এগুলি বের করবে, তাহলে মোট নিমন্ত্রণের উপায়টা তোমরা পেয়ে যাবে সবগুলো যোগ করলে। তো দেখো 7-এর 3 নম্বর অঙ্কটা আমি করে দিলাম। এরপরে দেখো 8-এর 2 নম্বর অঙ্কটা দেখো। এখন আমরা করব 8-এর 2। আটের 2 নম্বর অঙ্কটা কি বলছিল দেখো। বলছিল কেমব্রিজ শব্দটির বর্ণগুলি থেকে কেবল 5টি বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা হলে তাদের কতগুলিতে সব কয়টি স্বরবর্ণ বর্তমান থাকবে? কেমব্রিজ, দেখো প্রশ্নটা বলছে কেমব্রিজ বলছে এই কেমব্রিজ শব্দটির বর্ণগুলি থেকে কেবল 5টি বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা হলে তাদের কতগুলিতে সব কয়টি স্বরবর্ণ বর্তমান থাকবে সেটা বের করতে হবে। তাহলে বের করতে বললো কি, কেমব্রিজ এই শব্দটির বর্ণগুলি থেকে 5টা বর্ণ নিতে বলছে, যাতে
সব কয়টি স্বরবর্ণ বর্তমান থাকে সেটা বের করতে হবে। তাহলে দেখো কেমব্রিজ শব্দটিতে মোট বর্ণ কয়টা আমরা দেখি। দেখো মোট বর্ণ আছে 3 3 6 3 9টা। আমাদের বলছে সবগুলো স্বরবর্ণ বর্তমান রাখতে, অর্থাৎ সবগুলো স্বরবর্ণকে রাখতেই হবে। তাহলে এর ভিতরে স্বরবর্ণ আছে কয়টা সেটা আমরা একটু দেখে নিই। তাহলে যার মধ্যে স্বরবর্ণ আছে দেখো এ একটা, আই ই, এ আই অর্থাৎ 3টা, যার মধ্যে স্বরবর্ণ আছে কয়টা 3টি, এবং তাহলে ব্যঞ্জন বর্ণ আছে নিশ্চয়ই 6টা, যেহেতু মোট 9টা, তাহলে স্বরবর্ণ 3টি এবং ব্যঞ্জন বর্ণ তার মানে 6টি। এই 9টা বর্ণ আছে। দেখো তাহলে কেমব্রিজ শব্দটিতে মোট বর্ণ ছিল আমাদের 9টি, যার মধ্যে স্বরবর্ণ ছিল আমাদের 3টি আর ব্যঞ্জন বর্ণ ছিল 6টি। তো আমাদের বলছে এখানে কোশ্চেনটা বলছে যে তোমাকে 5টা বর্ণ নিতে হবে। সেই 5টা বর্ণের মধ্যে সবগুলো স্বরবর্ণ বর্তমান থাকবে, মানে সবগুলো স্বরবর্ণ নিতেই হবে, বর্তমান থাকবে, অর্থাৎ সবগুলো স্বরবর্ণ তোমাকে নিতেই হবে। তাহলে সবগুলো স্বরবর্ণ নিতে হবে মানে কি 5টা বর্ণ তৈরি করতে বলছে। তার ভিতরে এই 5টা বর্ণ যে তৈরি করতে বললো সেই 5টার মধ্যে এই 3টা স্বরবর্ণ নিতেই হবে। 3টা স্বরবর্ণ যেহেতু নিতেই হবে অর্থাৎ এটা ফিক্সড, এটাকে আমার নিয়ে চিন্তা করার দরকার নাই, অর্থাৎ এটা সাজানোরও দরকার নাই, কারণ এটা নিতেই হবে। তাহলে বাকি থাকতেছে কয়টা বর্ণ, বাকি আর 2টা বর্ণ শুধু তোমাকে নিতে হবে। টোটাল বর্ণ নিতে বলছে 5টা, যার ভিতরে স্বরবর্ণ 3টা বর্তমান থাকবে, অর্থাৎ স্বরবর্ণ 3টাকে রাখতেই হবে। তাই স্বরবর্ণ 3টাকে যদি রাখি তাহলে এই 5টার মধ্যে আর অবশিষ্ট যে 2টা বর্ণ আছে সেই 2টা বর্ণ আমরা নিশ্চয়ই কোথা থেকে নিব, এই যে 6টা ব্যঞ্জন বর্ণ আছে এইখান থেকে আমরা নিয়ে নিব। তাহলে আমরা এটাই লিখব যে 3টি স্বরবর্ণকে বর্তমান রাখলে অবশিষ্ট 5 - 3 বা 2টি বর্ণ, 6টি ব্যঞ্জন বর্ণ থেকে দেখো সেই কথাটাই লিখছি যে আমাদের এখানে বলা হয়েছিল যে 3টি স্বরবর্ণকে আমাদের বর্তমান রাখতে হবে, অর্থাৎ 3টা স্বরবর্ণকে নিতেই হবে। এই 3টা স্বরবর্ণকে যদি তুমি নিয়ে নাও তাহলে মোট 5টা বর্ণ নিতে বলছিল। তাহলে 5টার মধ্যে আর বাকি যে 2টা থাকবে সেই 2টা বর্ণ অবশ্যই এই 6টা ব্যঞ্জন বর্ণ থেকে তোমাকে বাছাই করতে হবে। তাহলে এই ক্ষেত্রে বাছাই সংখ্যা কত হবে, তাহলে এই ক্ষেত্রে বাছাই সংখ্যা অর্থাৎ এই 6টা বর্ণ থেকে 2টা বর্ণ নিব, 6টা থেকে 2টা নিব আমরা কি, তাহলে 6C2 উপায়ে। তাহলে 6টা বর্ণ থেকে আমরা 2টা নিলাম, 6C2 উপায়ে আমরা নিয়ে নিলাম। আবার দেখো আবার 5টি বর্ণ দ্বারা আর 5টি বর্ণ দ্বারা গঠিত মোট শব্দ সংখ্যা। দেখো 5টি বর্ণ দ্বারা গঠিত মোট শব্দ সংখ্যা আমাদের কত হবে, ফ্যাক্টোরিয়াল 5 হবে। কেন এই 5টি বর্ণ দ্বারা গঠিত শব্দ সংখ্যা নিলাম, দেখো এইটা আমি এর আগের ক্লাসে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম একটা অঙ্ক করানোর সময়। এখানে টোটাল বর্ণ নিতে বলছিল আমাদের কয়টা, 5টা, মোট বর্ণ নিতে হবে 5টা, যার মধ্যে 3টা নিতে হবে স্বরবর্ণ। ধরো 3টা স্বরবর্ণ আমাদের আছে কি কি, এ আই ই, এই 3টা স্বরবর্ণ নিতেই হবে 5টার মধ্যে, আর 2টা নিতে হবে তাহলে ব্যঞ্জন বর্ণ। সেই 2টা ব্যঞ্জন বর্ণ সাপোজ যে কোনো 2টা যদি আমি নেই, যদি সি আর এ এই 5টা বর্ণ টোটাল আমি নেই, সি আর এম যদি এই 5টা বর্ণ টোটাল আমি নেই, কথা ছিল 5টা বর্ণ নিতে হবে, যার মধ্যে 3টা থাকবে স্বরবর্ণ, 2টা থাকবে ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ যদি এই 3টা স্বরবর্ণ 2টা ব্যঞ্জন বর্ণ দিয়ে আমরা যে 5টা সংখ্যা নিচ্ছি, শব্দ বর্ণ নিচ্ছি, সেই বর্ণগুলি যদি এমন হয় তাহলে এই 5টা বর্ণকেও কিন্তু নিজেদের মধ্যে সাজানো যাবে।
এটা আমি এর আগের অঙ্কটাই করাই দিয়েছি। দেখো 8 এর 1 নম্বর অঙ্কটা করানোর সময় বলছিলাম যে এই 5টা অঙ্ককে আবার নিজেদের মধ্যেও সাজানো যাবে। তাহলে এই 5টা বর্ণকে নিজেদের মধ্যে সাজানো যাবে কত প্রকারে? ফ্যাক্টরিয়াল 5 প্রকারে। তাই এটা আবার লিখতে হবে যে এই 5টা বর্ণ দ্বারা গঠিত মোট যে শব্দ সংখ্যা বা সাজানো সংখ্যা সেটা হচ্ছে কত? ফ্যাক্টরিয়াল 5। তাহলে মোট, তাহলে আমাদের বের করতে হবে মোট শব্দের সংখ্যা। সুতরাং মোট শব্দের সংখ্যা কত হবে? মোট শব্দের সংখ্যা এখানে ছিল 62, এখানে আছে ফ্যাক্টরিয়াল 5। এটা তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা, দেখবে আসবে 1800। এটা ক্যালকুলেশন করবে, দেখবে আসবে 1800। এটাই তোমাদের আছে। দেখো 8 এর 1 নাম্বারটা আমি আগের ক্লাসে করে দিয়েছিলাম। তো 8 এর 1 নাম্বারটা বুঝলে এটাও তোমরা অবশ্যই বুঝতে পারবা, কারণ 8 এর 1 নাম্বার আর এটা একই রকম অঙ্ক। তো 8 এর 2 নাম্বারটা হয়ে গেল, এটা সবাই বুঝবে আশা করি। আটের 3 নাম্বারটা দেখো কি বলছে। 8 এর 3 নাম্বারটা বলছে যে 7টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন বর্ণ ও 3টি বিভিন্ন স্বরবর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ ও 1টি স্বরবর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় যাতে স্বরবর্ণটি ব্যঞ্জন বর্ণের মাঝখানে থাকে। দেখো এখানে ব্যঞ্জন বর্ণ আছে 7টা, বলছে আমাদের 7টা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ 7টা, এখান থেকে নিতে বলছে 2টা। আর স্বরবর্ণ আছে তোমার, দেখো স্বরবর্ণ আছে তোমার এখানে 3টা, এখান থেকে নিতে বলছে 1টা। কি বলছে প্রশ্নটা? যে 7টি ব্যঞ্জন বর্ণ থেকে 2টা নিতে হবে, আর 3টি স্বরবর্ণ থেকে 1টা স্বরবর্ণ নিয়ে তোমাকে শব্দ সংখ্যা তৈরি করতে বলছে যাতে স্বরবর্ণটি ব্যঞ্জন বর্ণের মাঝখানে থাকে। এখান থেকে 2টা আর এখান থেকে 1টা নিতে বলছে। কন্ডিশন বলেছে যাতে স্বরবর্ণটা যেন অবশ্যই মাঝখানেই থাকে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে স্বরবর্ণটা মাঝখানে থাকে মানে কি? মনে করো এখান থেকে যে 2টা ওয়ার্ড আমরা নিলাম, সাপোজ এখান থেকে যে 2টা ব্যঞ্জন বর্ণ তুমি নিচ্ছ, মনে করো এ বি নিলাম। উদাহরণস্বরূপ 7টা থেকে যে 2টা ব্যঞ্জন বর্ণ নিলাম সেটা মনে করো এ বি, আর যে 1টা স্বরবর্ণ নিলাম সেটা মনে করো আই নিলাম। সাপোজ 3টা স্বরবর্ণ থেকে 1টা স্বরবর্ণ নিলাম, সাপোজ আই। তাহলে আমাদের কন্ডিশন কি বলছে? যে এটাকে এমনভাবে সাজাইতে হবে যাতে স্বরবর্ণগুলি সর্বদা মাঝখানে থাকে। অর্থাৎ যেন এটা এইভাবে হয়, এ আই বি অথবা বি আই এ। অর্থাৎ মেন কথা এই যে আই, অর্থাৎ স্বরবর্ণ যারা থাকবে এরা যেন অবশ্যই মাঝখানে থাকে। দেখো সবাই প্রশ্নটা আশা করি বুঝছো। আমি আবার একটু বলি, 7টি ব্যঞ্জন বর্ণ থেকে নিতে বলছে 2টা, আর 3টি স্বরবর্ণ থেকে নিতে বলছে 1টা স্বরবর্ণ। কন্ডিশন বলে দিছে এই স্বরবর্ণগুলি অবশ্যই ব্যঞ্জন বর্ণগুলোর ঠিক মাঝখানেই যেন থাকে। তাহলে সেটা আমরা কিভাবে নিতে পারি? দেখো একটু নর্মালি যদি আমরা হিসাব করি, 7টা থেকে 2টা নিতে পারি আমরা। উপায়টা কি? 7টা থেকে 2টা নেওয়ার উপায় নিশ্চয়ই 7C2, আর এই 3টা থেকে 1টা নেওয়ার উপায় নিশ্চয়ই 3C1, এটা আমরা জানি। তাহলে এই 7C2 × 3C1 তো আমরা পেয়ে গেলাম। 7টা থেকে 2টা বাছাই করবো এইভাবে, 3টা থেকে 1টা বাছাই করবো এইভাবে। কিন্তু একটা কন্ডিশন বলেছে কি, এদেরকে আবার সর্বদা মাঝখানে রাখতে হবে। এইটার জন্য তোমাকে আরেকটু জিনিস ক্যালকুলেশন করতে হবে। আর এটাকে যদি মাঝখানে রাখতে হয়, অর্থাৎ স্বরবর্ণকে সবসময় কোথায় রাখতে বলছে? মাঝখানে। তাহলে স্বরবর্ণের জায়গাটা কিন্তু ফিক্সড। স্বরবর্ণের জায়গাটা ফিক্সড, স্বরবর্ণকে চাইলেও আগে বা পরে দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ব্যঞ্জন বর্ণকে চাইলে তো আমি এইটাকে এইখানে, এটাকে এইখানে, অর্থাৎ এ আগে বি পরে বা বি আগে এ পরে, এটাকে কিন্তু সাজাইতে পারি। অর্থাৎ এই প্রান্তীয় যে 2টা স্থান আছে, ব্যঞ্জন বর্ণের প্রান্তীয় 2টা স্থানকে কিন্তু আমরা চাইলে সাজাইতে পারি। অর্থাৎ এই 2টা স্থানকে আমরা কত প্রকারে সাজাইতে পারি? এই 2টাকে আমরা নিশ্চয়ই ফ্যাক্টরিয়াল 2 প্রকারে সাজাইতে পারি। তাহলেই আমাদের দেখো এই 3টা গুণ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এখন একটু সাজাই লিখলে অঙ্কটা হয়ে যাবে। দেখো আমি আবারও বলি, 7টা ব্যঞ্জন বর্ণ থেকে 2টা নিতে বলছে, সেটা আমরা 7C2 প্রকারে নিতে পারি। 3টা ব্যঞ্জন বর্ণ থেকে 1টা ব্যঞ্জন বর্ণ নিতে বলছে, সেটা আমরা 3C1 উপায়ে নিতে পারি। তো এখান থেকে কন্ডিশন বলে দিয়েছিল স্বরবর্ণগুলি সর্বদা মাঝখানে থাকবে। স্বরবর্ণ মাঝখানে মানে স্বরবর্ণের জায়গাটা ফিক্সড। অর্থাৎ টোটাল কিন্তু 2 আর 1 3টা সংখ্যা নিতে হবে, 3টার মধ্যে 1টা জায়গা ফিক্সড। বাকি যে 2টা জায়গা আছে প্রান্তীয় 2টা জায়গা, অর্থাৎ প্রথম আর শেষ অবস্থান,
এই দুইটা অবস্থানে যে ব্যঞ্জন বর্ণ দুইটা তুমি বসাবে সেই ব্যঞ্জন বর্ণ দুইটাকে তুমি চাইলে স্থান পরিবর্তন করাইতে পারবে। অর্থাৎ এর পরিবর্তে বি, বির পরিবর্তে এ বা অন্য যে কোনো ওয়ার্ডও তো আসতে পারে। তাহলে এদেরকে এই দুইটা প্রান্ত স্থানকে আমরা সাজাইতে পারি কত প্রকারে? ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে। এখন এই তিনটা যোগ করে গুণ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো দেখো আমরা লেখাটা স্টার্ট করি, কিভাবে করব তাহলে? 7টি ব্যঞ্জন বর্ণ থেকে আমাদের নিতে হবে কয়টা? 2টি। তাহলে 7টি তাহলে 7টা থেকে 2টার বাছাই সংখ্যা 72। তিনটি থেকে একটা বাছাই সংখ্যা 3C1। আবার আমরা দুইটা লিখলাম, এবার এই প্রান্তীয় দুইটা লিখবো। আবার স্বরবর্ণকে সর্বদা মধ্যম স্থানে রেখে প্রান্তীয় দুইটি স্থান ব্যঞ্জন বর্ণ দ্বারা সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল 2 উপায়ে। তাই তো দেখো আমি যা লিখে দিয়েছিলাম একটু ট্রাই করছি যে স্বরবর্ণকে সর্বদা মধ্যম স্থানে রেখে প্রান্তীয় দুইটি স্থান ব্যঞ্জন বর্ণ দ্বারা আমরা ফ্যাক্টোরিয়াল 2 উপায়টাকে সাজাইতে পারি। তাহলে মোট আমাদের বের করতে বলছিল কি? তাহলে মোট শব্দের সংখ্যা কত হবে? তাহলে মোট শব্দের সংখ্যা মোট শব্দের সংখ্যা হবে 7C2 3C1 ইনটু ফ্যাক্টোরিয়াল 2। তোমরা এটা ক্যালকুলেটরে মানটা বের করবা, দেখবা যে 126। এটা করলে আসবে 126। দেখো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। দেখো আশা করি এতটুকু সবাই বুঝতে পারছি, এটাই তোমাদের অ্যান্সার থাকবে। তো এখানে দেখো আমি আজকে 8 এবং 7 যে অঙ্কগুলি করে দিলাম, তোমরা এই অঙ্কগুলি আজকে বাসায় কমপ্লিট করবা এবং বাড়ি কাজগুলি অবশ্যই কমপ্লিট করে রাখবা। আমি পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো করে দিব তোমাদের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।